অর্থাৎ আমরা বলতে পারি রাজ্য রাজ্য হচ্ছে প্রাণী রাজ্য। তো আমরা এই প্রাণী রাজ্য আলোচনা করতে গিয়ে প্রথমে প্রাণী রাজ্যটাকে একটা ছকের সাহায্যে সাধারণত আমরা ভাগ করে নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, যেটা এর আগের দিন পর্যন্ত আমরা মূলত সেই ছকটা সাহায্যে প্রাণী রাজ্যকে ভাগ করে আলোচনা করার চেষ্টা করেছি। আমি আর একবার ছকটা জাস্ট দেখাবো এবং সংক্ষেপে একটু আলোচনা করে সরাসরি প্রাণী রাজ্যের অন্তর্গত যে সকল বিভিন্ন পর্বগুলো আমরা দেখতে পাই, সেই পর্বের অন্তর্গত যে সকল বৈশিষ্ট্যগুলো আমরা পেয়ে থাকি, সেই বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করে নেওয়ার চেষ্টা করব। একটু দেখবে, সাধারণত প্রাণী রাজ্যকে অ্যানিমেলিয়া ঠিক আছে, আমরা বলতে পারি যে এই অ্যানিমেলিয়াকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করে থাকি। প্রথমেই দুটো ভাগে। তো আশা করছি সকলের মনে থাকবে যে বিশেষ করে এককোষী না বহুকোষী তার উপর নির্ভর করে ভাগ করা হয়। তো বিশেষ করে যারা এককোষী, আমরা বলতে পারি যারা এককোষী তাদেরকে বলা হয় প্রোটোজোয়া, ঠিক আছে, প্রোটোজোয়া বা প্রোটোজোয়ান। সাধারণত প্রাণী রাজ্যে যারা বহুকোষী, ঠিক আছে, তাদেরকে বলা হয়ে থাকে বিশেষ করে মেটাজোয়া, ঠিক আছে, মেটাজোয়া বা মেটাজোয়ান। এটা আমরা আগের দিনও দেখেছি, এর বিশ্লেষণ করা হয়েছে যে বর্তমানে এই যারা প্রাণী এককোষী যারা প্রাণী অর্থাৎ যারা প্রোটোজোয়ান, তাদের এখন মূলত প্রোটিস্টার আন্ডারে আলোচনা করা হয়। তো এটা আগের দিনও বলা হয়েছে। তো এখন বর্তমানে কিংডম অ্যানিমেলিয়া বা রাজ্য অ্যানিমেলিয়ার মধ্যে এই প্রোটোজোয়ানদের বৈশিষ্ট্য আলোচনা করা হয় না। বর্তমানে এই প্রোটোজোয়ানদের বৈশিষ্ট্য প্রোটিস্টা নামক রাজ্যের মধ্যে আলোচনা করা হয়ে থাকে। আমরা চলে যাব, বুঝতেই পাচ্ছি যে তাহলে প্রাণী রাজ্যে বর্তমানে যাদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয়, তারা সকলেই হচ্ছে, আমরা বলতে পারি মেটাজোয়া বা মেটাজোয়ান কথার অর্থ কি নির্দেশ করছে? বহুকোষী। তো যারা বিশেষ করে বহুকোষী, আমরা দেখব যে এই মেটাজোয়ান এদেরকে আবার সাধারণত ভাগ করা হয়ে থাকে কোষীয় সংগঠনের স্তরের উপর নির্ভর করে। সংগঠনের স্তর, তার উপর নির্ভর করে সাধারণত আমরা ভাগ করি দুটো ভাগে। এক হচ্ছে আমরা বলতে পারি যে প্যারাজোয়া, আর অপর দিকে আমরা দেখব এন্টারোজোয়া বা এন্টারোজোয়ান বলা হয়ে থাকে। ঠিক আছে, এক মিনিট জাস্ট একটু ওয়েট করবে। দেখো, যেহেতু এই মুহূর্তে আমাদের প্রোটোজোয়ান সম্পর্কে বিশেষ আলোচনা করার কিছু নেই, বলতে পারো এই প্রোটোজোয়ান সম্পর্কে আমরা প্রোটিস্টার মধ্যে যেহেতু আলোচনা করি, তো সেটা আমাদের আলোচনা হয়ে গেছে। তো আমি এই অংশটা স্বাভাবিকভাবে একটু মুছে দেবো, ঠিক আছে, যেহেতু বোর্ডে একটু জায়গার সমস্যা রয়েছে, তাই এই অংশটা একটু মুছে দেবো। তো প্যারাজোয়ান কারা? আমরা বলতে পারি যে প্রাণী জগতে বিশেষ করে যারা শুধুমাত্র কোষ নিয়ে গঠিত, অর্থাৎ কোষীয় সংগঠনের স্তর দেখা যায়, বা
তুমি বলতে পারো যে কলাতন্ত্রবিহীন, অর্থাৎ এদের দেহ শুধুমাত্র কোষ নিয়ে গঠিত। আমরা এটা বলতে পারি যে এদের কোষের সমন্বয়ে দেহে কলা গঠিত হয় না। ঠিক আছে, আমি একটু এই জায়গাটা সরল করে তাড়াতাড়ি বলছি, যেহেতু এটা আমাদের এর আগেও আলোচনা হয়েছে। তাহলে একবার দেখে নেব জাস্ট আগের দিন কি আলোচনা করেছি। আমরা বলতে পারি কলাতন্ত্র বিহীন, কলাতন্ত্র বিহীন। আর অপরদিকে এন্টারোজোয়া কাদের বলা যেতে পারে? আমরা বলতে পারি যে কলাতন্ত্র যুক্ত, অর্থাৎ কলাতন্ত্র যুক্ত যারা, তাদেরকে এন্টারোজোয়ান বলা হয়। তো প্রাণী জগতে আমরা বলতে পারি যে একমাত্র পরিফেরা, পর্ব, ঠিক আছে, পর্ব পরিফেরা, অর্থাৎ পর্ব পরিফেরা, এরাই হচ্ছে প্যারাজোয়ান বা প্যারাজোয়া। অর্থাৎ এদের দেহে কলাতন্ত্র দেখা যায় না। আমরা বলতে পারি যে এরা শুধুমাত্র কিছু কোষের সমন্বয়ে গঠিত, কিন্তু কোষের সমন্বয়ে এদের দেহে কলাতন্ত্র দেখা যায় না, এরা কলাতন্ত্রবিহীন। তাহলে বাকি সকলেই হচ্ছে, এই পরিফেরান্স বাদ দিয়ে বাকি সকলেই হচ্ছে কলাতন্ত্রযুক্ত, এটা মাথায় আগে মানে রাখতে হবে। এবার বলছে এই এন্টারোজোয়ান, এদেরকে আমরা দুভাবে সাধারণত ভাগ করতে পারি। এক, জার্ম স্তরের উপস্থিতির উপর নির্ভর করে আমরা এদের ভাগ করতে পারি। জার্ম স্তর, তো আমি আগের দিন আলোচনা করেছি যে জার্ম স্তর বলতে কি বোঝাচ্ছে না। সাধারণত আমরা তিনটি জার্ম স্তর পেয়ে থাকি, বিশেষ করে ভ্রূণের বিকাশের সময়। আমরা বলতে পারি যে এক হলো বাইরের একটোডাম, একটোডাম, একটোডাম। দ্বিতীয় হচ্ছে মাঝের মেসোডাম, মেসোডার্ম। আর তৃতীয় নম্বর হচ্ছে এন্ডোডার্ম। এই তিনটি জার্ম স্তর। আমি এটা বুঝিয়েছি যে এই তিনটি জার্ম স্তরের গুরুত্ব কি। ভ্রূণের বিকাশের সময় যে এই তিনটি জার্ম স্তর গঠিত হয়, এই জার্ম স্তরের গুরুত্ব কি সেটা আগের দিন বোঝানো হয়েছে, তো আশা করছি আর নতুন করে বলার প্রয়োজন নেই। তো এই তিনটি জার্ম স্তরের উপস্থিতিতে সাধারণত কলাতন্ত্রযুক্ত এন্টারোজোয়ান দের দুটো ভাগে ভাগ করা যেতে পারে। এক হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক, ট্রিপ্লোব্লাস্টিক, ঠিক আছে, ট্রিপ্লোব্লাস্টিক। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, ডিপ্লোব্লাস্টিক, ঠিক আছে, ডিপ্লোব্লাস্টিক। এইবার কারা ট্রিপ্লোব্লাস্টিক? যাদের তিনটি জার্ম স্তর দেখা যায়। আর কারা ডিপ্লোব্লাস্টিক? যাদের দুটি জার্ম স্তর দেখা যায়। আমি বলতে পারি এদের ক্ষেত্রে একটো, একটো, এন্ডো এবং মেসো, এই তিন প্রকারের জার্ম স্তর দেখতে পাবো। কিন্তু ডিপ্লোব্লাস্টিক অর্থাৎ দুটি জার্ম স্তর নিয়ে গঠিত, ফলে এদের ক্ষেত্রে শুধু বাইরের একটো এবং ভেতরের এন্ডো, এই জার্ম স্তর দেখা যায়। তো সাধারণত এই প্রাণী জগতে আমরা দেখব যে একমাত্র দুটো পর্ব রয়েছে, দুটো পর্ব। এক বলা যেতে পারে যে পর্ব নিডারিয়া, নিডারিয়া, ঠিক আছে, এরা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। অপরদিকে আরো একটি পর্ব আমরা পেয়ে থাকি, আরো একটি পর্ব আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে টিনোফোরা। এরাও হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, টিনোফোরা। তো এরা বাদ দিয়ে বলতে নিডারিয়া, টিনোফোরা এবং তার সাথে সাথে এই পরিফেরা অবশ্যই, এরা বাদ দিয়ে যদি আমরা দেখি তাহলে সকলেই হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক। তো এইগুলো জিনিসগুলো মাথায় রাখা খুব দরকার আছে। এই জিনিসগুলো মাথায় রাখলে বৈশিষ্ট্যগুলো খুব সহজেই মনে রাখা যায়। এবং তার পাশাপাশি বলতে পারো যে এই যে কোনো প্রশ্নের উত্তর, বিশেষ করে শর্ট প্রশ্নের উত্তর খুব সহজে দেওয়া যায়। তো ট্রিপ্লোব্লাস্টিক তাহলে বোঝাই যাচ্ছে যে এরপরে পরবর্তী যারা মানে নিডারিয়া, টিনোফোরা একমাত্র ডিপ্লোব্লাস্টিক, এবং এদের বাদ দিয়ে বাকি সকলেই হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক, ঠিক আছে। এবার বাকি ট্রিপ্লোব্লাস্টিক কারা, তো সেটা আলোচনা করতে গিয়ে দেখবো যে এই ট্রিপ্লোব্লাস্টিক যারা, তাদেরকে আবার মূলত সিলমের উপস্থিতির উপর নির্ভর করে, সিলম, ঠিক আছে, সিলমের উপস্থিতির উপর নির্ভর করে সাধারণত আমরা বলতে পারি যে এদের বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে, বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে। এখানে লিখছি সিলমের উপস্থিতি, সিলমের উপস্থিতির উপর নির্ভর করে, উপস্থিতি উপর নির্ভর করে।
তো সিলম আমি আগের দিন বলেছি, আরো একবার সংক্ষেপে বলে দিচ্ছি। সিলম বলতে দেহ গহ্বরকে বোঝায়। সিলম বলতে দেহ গহ্বরকে বোঝানো হয়, বডি ক্যাভিটি বা দেহ গহ্বর। এবার দেহ গহ্বর না, আমরা যদি মানুষের দেহই যদি কল্পনা করি, তাহলে স্বাভাবিকভাবে এই হচ্ছে আমার দেহ প্রাচীর গাত্র, এবং এই মাঝ বরাবর আমি ধরে নিচ্ছি যে পরিপাক নালী। পরিপাক নালী সাধারণত একদিকে মুক্ত হয় মুখছিদ্র মাধ্যমে, মুখছিদ্রের মাধ্যমে, আর অপরদিকে উন্মুক্ত হয় পায়ুছিদ্রের মাধ্যমে। তো এই যে দেহ প্রাচীর গাত্র আর এই যে মাঝখানে যে পরিপাক নালী, তো এটা এই দেহ এক কথায় দুটো দেহ প্রাচীর গাত্রের মধ্যে তো কি রয়েছে, গহ্বর রয়েছে, ফাঁকা গহ্বর। এর মধ্যেই বিভিন্ন আন্তর্যন্ত্র মানে বিভিন্ন অঙ্গ আমরা দেখব যে অবস্থিত। তো এই গহ্বরটাকেই বলছি, এই গহ্বরটাকেই আমরা বলছি দেহ গহ্বর, বা একেই বলা হচ্ছে সিলম। আর এই সিলমের উপস্থিতির উপর নির্ভর করে সাধারণত আমরা ভাগ করে থাকি কিসে না, এক হচ্ছে আসিলমেট বা সোজা কথায় সিলম বিহীন, সিলম বিহীন, সিলম বিহীন। দ্বিতীয় হচ্ছে ছদ্ম সিলম যুক্ত, ছদ্ম সিলম যুক্ত, ছদ্ম সিলম যুক্ত। আর তৃতীয় নম্বর হচ্ছে আমরা যে পেয়ে থাকি সেটা হচ্ছে প্রকৃত সিলম যুক্ত বা সিলোমেট, সিলোমেট। সিলোমেট বলতে প্রকৃত সিলম যুক্তকে বোঝানো হয়, সিলোমেট বা প্রকৃত সিলম যুক্তকে বোঝানো হয়। তো আমরা দেখব যে প্রাণী জগতে সিলমবিহীন অর্থাৎ সিলম অনুপস্থিত কাদের আছে না, প্ল্যাটিহেলমিনথিস। একটি পর্বের নাম হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস, হেলমেনথিস, ঠিক আছে, হেলমেনথিস, হেলমেনথিস। অপরদিকে ছদ্ম সিলম যুক্ত আমরা দেখব যে এদেরকে অ্যাস্ট্রালমেনথিসও বলা হয়, এদেরকে নিমাথেলমেনথিসও বলা হয়। এরাও হেলমিনস। হেলমিনস কথার অর্থ আমি পরে আসছি। হেলমিনস কথার অর্থ হচ্ছে কৃমি। এই হেলমিনস কথাটি অর্থ নির্দেশ করে ওয়ার্ম, ওয়ার্ম অর্থাৎ কৃমিকে নির্দেশ করে, কৃমি, ঠিক আছে, কৃমিকে বোঝায়। তো এরা সাধারণত প্ল্যাটিহেলমিনথিস মানে চ্যাপ্টা কৃমি, পরে আলোচনা করলে বৈশিষ্ট্য আলোচনা করলে বোঝা যাবে। ছদ্মশিলম যুক্ত কারা না, নিমাথেলমিনথিস, বা আমরা বলতে পারি এরাও হেলমিনস, এরা গোল কৃমি। এরা যেমন চ্যাপ্টা কৃমি প্ল্যাটিহেলমিনথিস, ছদ্মশিলম যুক্ত হচ্ছে নিমাটোড। নিমাটোড একটি পর্বটির নাম হচ্ছে নিমাটোড, নিমাটোড, ঠিক আছে। তো নিমাটোড বা এর অপর নাম হচ্ছে অ্যাস্ট্রালমেনথিস বা নিমাথেলমেনথিস, বা নিমাটোড বলা হয় বা নিমাটোডাও বলা হয়। বিভিন্ন ভাবে সাধারণত প্রকাশ করা যেতে পারে। নিমাটোডা সাধারণত নিমাটোডদেরই বোঝাচ্ছে। তো এরাও হেলমিন্থ, এরাও হচ্ছে কৃমি, এরা গোল কৃমি, এরা চ্যাপ্টা কৃমি। বুঝছো যেটা অবশ্যই পাশে লেখার চেষ্টা করবে, তোমাদেরই সুবিধা হবে। পরবর্তীকালে বোঝাই যাচ্ছে যে এরা বাদ দিয়ে প্রাণী জগতে এই সিলমবিহীন এবং ছদ্ম সিলম যুক্ত এরা বাদ দিয়ে যদি আলোচনা করে দেখা যায়, তাহলে বাকি সকলেই হচ্ছে সিলমের। এবার বাকি সকলে কে কে রয়েছে, অ্যানেলিড রয়েছে, অ্যানেলিড রয়েছে, ঠিক আছে। দ্বিতীয় বা অ্যানেলিড বা অ্যানেলিডা, অঙ্গুরিমাল বলা হয়। দ্বিতীয় হচ্ছে আর্থ্রোপোড, আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা। তৃতীয় মোলাস্কা, মোলাস্কা। চতুর্থ আমরা দেখব ইকাইনোডান, ইকাইনোডান, ঠিক আছে, ইকাইনোডার্মাটা বা ইকাইনোডার্মো বলে। আর এছাড়া একবারে লিখছি কর্ডেট, কর্ডেট। কর্ডেট কাদের বলে না, কর্ডেটের আবার আমরা এখানে দেখব যে এখানে বিভিন্ন আরো মধ্যবর্তী কিছু আমরা পর্ব পেয়ে থাকি। এগুলো এক একটা পর্ব অবশ্যই আরো কিছু মধ্যবর্তী পর্ব আমরা পেয়ে থাকি। যেমন
আমি একটু এখানে বলে দিতেই চাই আলাদা করে, সেটা হচ্ছে কর্ডেটের পূর্বে আমরা দেখবো হেমিকর্ডেট। হেমিকর্ডেট বলে একটি পর্ব, তাদের অন্তর্গত জীব, তাদের বৈশিষ্ট্য আমরা আলোচনা করে থাকি। আরো সবশেষে আমরা দেখবো যে পর্ব কর্ডাটা, কর্ডাটা বা কর্ডেট, কর্ডাটা বা কর্ডেট। এই কর্ডেটের মধ্যে আমরা বিভিন্ন আরো শ্রেণী, মানে এই পর্বের অন্তর্গত বিভিন্ন আমরা শ্রেণী পেয়ে থাকি, ঠিক আছে, বর্গ শ্রেণী ইত্যাদি আমরা পেয়ে থাকি। তো সরল করে যদি বলতে হয় তাহলে এক হচ্ছে আমরা দেখবো যে মৎস্য, ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে আমরা দেখবো যে উভয়চর, উভয়চর, আর তৃতীয় হচ্ছে সরীসৃপ, সরীসৃপ, ঠিক আছে, আর অপরদিকে পক্ষী বা এভিস বলা হয়ে থাকে, পক্ষী বা আমরা এভিস বলে থাকি। আর অবশ্যই স্তন্যপায়ী, স্তন্যপায়ী আমরা বলতে পারি যে এইগুলি সাধারণত কর্ডেটের মধ্যে চলে আসে। তো নিচে যদি দেখতে অসুবিধা হয় তো আমি বারবার বলছি মৎস্য, উভয়চর, সরীসৃপ, পক্ষী, পক্ষীর পর স্তন্যপায়ী। নিচে দেখতে অসুবিধা হলে তুমি শুনে লিখে নিতে পারো, সেটা হচ্ছে স্তন্যপায়ী, বা এটা তোমাদের কাছে লেখাও রয়েছে, ফলে আশা করছি অসুবিধা হওয়ার কথা নয়। তো এই বিভিন্ন আমরা আলাদা আলাদা পর্বগুলো আলোচনা করে থাকি। আমরা গতদিন কিছু উদাহরণও আলোচনা করেছি যাতে খুব সহজে এদেরকে চিহ্নিত করতে পারি বা আমাদের অভিজ্ঞতা থেকে এদেরকে চিহ্নিত করতে পারি। আমি আরো একবার সেই উদাহরণটা একটু আলোচনা করে দিতে চাইছি, ঠিক আছে, একটু দেখে নেবে। বিশেষ করে পরিফেরা কারা, না বলা যেতে পারে যে স্পঞ্জ, স্পঞ্জ, ঠিক আছে, স্পঞ্জ এরা হচ্ছে পরিফেরান্স, স্পঞ্জ, ঠিক আছে। অপরদিকে আমরা যদি দেখি তাহলে এই নিডারিয়া কারা, আমরা হয়তো শুনেছি হাইড্রা নিডারিয়ার একটি উদাহরণ। টিনোফোরার একটি উদাহরণ দিচ্ছি, হয়তো খুব একটা পরিচিত নয় বা খুব একটা আমাদের মানে যেহেতু আমরা দেখি না তাই বলতে পারো যে আমাদের অভিজ্ঞতার বাইরে। তো আপাতত এইটুকুই জেনে নেবো, টিনোফোরার অন্তর্গত একটি প্রাণীর উদাহরণ হচ্ছে বেরো, বেরো, ঠিক আছে, বেরো, ঠিক আছে। অপরদিকে আমরা দেখবো যে প্ল্যাটিহেলমিনথিস বা চ্যাপ্টা কৃমি, তার যদি উদাহরণ দিই প্রচুর উদাহরণ রয়েছে, তার মধ্যে একটি উদাহরণ হচ্ছে প্ল্যানেরিয়া, প্ল্যানেরিয়া, প্ল্যানেরিয়া একটি উদাহরণ, ঠিক আছে। নিমাটোদের যদি একটি উদাহরণ দিই তাহলে গোল কৃমি বললে এদের, মানে গোল কৃমি বলে এদের আমরা মানে সাধারণত চিনে থাকি। অ্যাসকারিস হচ্ছে একটি উদাহরণ, অ্যাসকারিস, অ্যাসকারিস হচ্ছে এই গোল কৃমির একটি উদাহরণ। অপরদিকে অ্যানেলিড, অ্যানেলিড কেঁচো, কেঁচো বা আর্থওয়ার্ম, কেঁচো বা আর্থওয়ার্ম, যে যেমন বুঝছো সে সেরকমই লিখবে। আমি আর্থওয়ার্ম লিখেছি, কারণ যদি মনে হয় কেঁচো লিখবে সে কেঁচোই লিখবে, আর্থওয়ার্ম, ঠিক আছে। অপরদিকে আর্থ্রোপোডার একটি উদাহরণ হচ্ছে আরশোলা, অর্থাৎ ককরোচ, ককরোচ, আরশোলা, ককরোচ। মোলাস্কার যদি উদাহরণ দিই তাহলে মোলাস্কার উদাহরণ হচ্ছে বিশেষ করে শামুক, ঠিক আছে, শামুক, বা আমরা তাদের বলে থাকি স্নেল, স্নেল, স্নেল। ইকাইনোডার্ম বা ইকাইনোডার্মাটার উদাহরণ হচ্ছে স্টারফিশ, অর্থাৎ তারা মাছ, তারা মাছ, স্টারফিশ, তারা মাছ, স্টারফিশ। আর হেমিকর্ডের এই মুহূর্তে কোনো আপাতত উদাহরণ দিচ্ছি না, আমরা যখন হেমিকর্ডের আলোচনা করব তখন হেমিকর্ডের উদাহরণটা দেখে নেব আলাদা করে। আর এগুলো আশা করছি এই মুহূর্তে উদাহরণ দেওয়ার প্রয়োজন নেই। তো এই চিত্রটা আমরা আগের দিন বা এই ছকটা আমরা আগের দিন দেখেছি। আমি এটা বলেছিলাম যে এই ছকটা যদি আমরা ভালো করে মনে রাখতে পারি তাহলে আমাদের বৈশিষ্ট্য মুখস্থ করে মনে রাখতে বিশেষ অসুবিধা হয় না। আমি এটাও দেখিয়েছি যে সাধারণত এই ছকের পরিবর্তে বা এই শ্রেণী বিভাগের পরিবর্তে আরো একভাবে ভাগ করা যেতে পারে। সেটা
আগের দিন দেখানো হয়েছে, আরো একবার বলে দিচ্ছি। এখানে জাম স্তরের উপস্থিতির ওপর নির্ভর করে দেখতে পাচ্ছি যে আমরা বিশেষ করে এই কলাতন্ত্রযুক্ত জীবগুলিকে ভাগ করেছি। তো জাম স্তরের উপস্থিতির উপর নির্ভর করে ভাগ না করে আমরা একে সাধারণত প্রতিসাম্যতার উপর নির্ভর করে ভাগ করতে পারি। একই দাঁড়াবে, প্রতিসাম্যতার উপর নির্ভর করে ভাগ করতে পারি। জিনিসটা দেখতে গেলে একই দাঁড়াবে, অর্থাৎ সেই প্রতিসাম্যতার উপর নির্ভর করে ভাগ করলে দেখবো যে এক হচ্ছে দ্বিপার্শ্বীয় ভাবে প্রতিসাম্য হতে পারে, দ্বিপার্শ্বীয় ভাবে প্রতিসাম্য হতে পারে, আর না হলে অরীয় ভাবে প্রতিসাম্যতা দেখা যায়। অরীয় ভাবে, ঠিক আছে, অরীয় ভাবে প্রতিসাম্যতা আমরা দেখতে পাই। এবার অরীয় বা আমরা একে রেডিয়াল সিমেট্রি বলে থাকি, রেডিয়াল সিমেট্রি, আর দ্বিপার্শ্বীয় একে বাইল্যাটারাল বলে থাকি। ঠিক আছে, আলাদা করে আর বলছি না, আগের দিন বলা হয়েছে বাইল্যাটারাল। তো আমি এটা বুঝিয়েছিলাম যে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা বলতে কি বোঝায়, আর সাধারণত অরীয় বা রেডিয়াল প্রতিসাম্যতা বলতে কি বোঝায় সেটা আগের দিন বুঝিয়েছি, অবশ্যই আরো একবার আলোচনা করব। তার আগে একবার আমি আগের দিন বলেছি যে প্রতিসাম্যতা বিশেষ করে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা না, যেমন মানুষের দেহকে যদি একটি অক্ষ বরাবর যদি কাটা হয় তাহলে স্বাভাবিকভাবে দুটি সমান অংশে বিভক্ত হবে। তো দুটি সমান অংশে যখন বিভক্ত হচ্ছে তখন তাকে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা বলা হচ্ছে। আর অরীয় ভাবে যাদের দেহ চোঙা আকৃতি বিশিষ্ট, চোঙার মতো, ঠিক আছে, তাদের ক্ষেত্রে যে কোনো তলে যখন দেহকে কাটা হবে, যে কোনো অক্ষ বরাবর দেহকে কাটলে, যে কোনো তলে কাটলে সাধারণত দুটি সমান অংশ আমরা পেয়ে থাকি যে কোনো তলে। আর এটা সাধারণত দেহ অক্ষ বরাবর আমরা বলতে পারি, আর এটা যে কোনো অক্ষ বরাবর যে কোনো তলে। তো এটাই হচ্ছে অরীয় ভাবে প্রতিসাম্যতা এবং দ্বিপার্শ্বীয় ভাবে প্রতিসাম্যতার সাধারণত পার্থক্য। এবং এই প্রাণী জগতে অরীয় ভাবে প্রতিসাম্য কারা না, বলা যেতে পারে যে একমাত্র পর্ব নিডারিয়া এবং পর্ব টিনোফোরার অন্তর্গত যে সকল জীব তারা হচ্ছে অরীয় ভাবে প্রতিসাম্য। আর অপরদিকে আমরা বলতে পারি যে বাকি সকলেই হচ্ছে দ্বিপার্শ্বীয় ভাবে প্রতিসাম্য। বাকি তাহলে এইটা যদি মনে রাখতে পারি যে অরীয় ভাবে প্রতিসাম্য হচ্ছে একমাত্র পর্ব নিডারিয়া আর পর্ব টিনোফোরার অন্তর্গত জীব, তাহলে বাকি এমনি মাথায় থাকবে যে বাকি সকলেই হচ্ছে দ্বিপার্শ্বীয় ভাবে প্রতিসাম্য। তো তোমাকে যদি কখনো জিজ্ঞেস করে কথার কথা যে এই মোলাস্কা এদের প্রতিসাম্যতা কি, তো স্বাভাবিকভাবে আমরা জানি যে এই দুটো পর্ব বাদ দিয়ে বাকি সকলের ক্ষেত্রে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা যায়। তো আমি এমনি উত্তর দিতে পারবো যে মোলাস্কার ক্ষেত্রে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখতে পাই। এখানে আলাদা করে একটু বলে দিতে চাই যে ইকাইনোডার্ম বিশেষ করে তাদের লার্ভার ক্ষেত্রে আপাতত লিখে রাখো, যেমন বলছি, হয়তো অনেকের মাথায় প্রশ্ন আসবে যে লার্ভা কি, পরে এক এক করে সব আলোচনা হবে, আলোচনার সুযোগ রয়েছে। তো ইকাইনোডার্মের লার্ভা দশার ক্ষেত্রে আমরা অরীয় প্রতিসাম্যতা দেখতে পাই, রেডিয়াল সিমেট্রি বা অরীয় ভাবে প্রতিসাম্যতা দেখা যায়। ঠিক আছে, মাথায় রাখবে, এইটুকু বলে দিলাম। এখানে একমাত্র আলাদা করে ইকাইনোডার্মের লার্ভা দশার ক্ষেত্রে এই অরীয় প্রতিসাম্যতা আমরা দেখতে পাই। তো এই হচ্ছে আমার বলতে পারো যে প্রাণী জগতের বিভিন্ন যে সকল পর্ব এবং পর্বের অন্তর্গত কিছু সাধারণ বৈশিষ্ট্য এই ছকটার সাহায্যে আমরা মনে রাখতে পারি বা এই ছকটা ব্যবহার করে মনে রাখার চেষ্টা করি। এবার এক এক করে আমরা পর্বগুলো আলোচনা করব। যেমন শুরু করব সব থেকে সরল পর্ব, সেটা হচ্ছে পরিফেরা। ঠিক আছে, একটু মুছছি, আশা করছি মুছলে কারোর কোনো অসুবিধা নেই, তাহলে আমি মুছতে পারি। শুরু করব পর্ব পরিফেরা, পরিফেরা। ঠিক আছে, তো পর্ব পরিফেরা, তো প্রথমেই বলি, দেখো পরিফেরা, এক মিনিট, এটা প্রথম পর্ব এবং এরা সাধারণত সব থেকে সরলতম। প্রথমে নামটাই বোঝার চেষ্টা করব। প্রতিটা নামের একটা মানে আছে, প্রতিটা পর্বের যে নাম আমরা দেখতে পাবো তার একটা নাম আছে, বলতে পারো যে নির্দিষ্ট বৈশিষ্ট্যের উপর নির্ভর করেই নামকরণ হয়েছে। তো পরিফেরা কথাটি এসছে পোর বেয়ারিং,
পোর বিয়ারিং। পোর বিয়ারিং কথার অর্থ হচ্ছে, আমরা বলতে পারি যে ছিদ্রযুক্ত, অর্থাৎ দেহে অসংখ্য দেহে অসংখ্য কি দেখতে পাবো? ছিদ্র দেখতে পাবো। এদের দেহে অসংখ্য ছিদ্র দেখতে পাবো। পোর কথার অর্থ হচ্ছে ছিদ্র। ঠিক আছে, এই ছোট ছোট ছিদ্রগুলিকে মূলত আমরা বলে থাকি অস্টিয়া। একটু একটা উদাহরণ দেখি, এবং এটা সকলকে নির্দেশ করা হচ্ছে যে পড়ার সময় বইয়ে মূলত দেখতে পাবে যে উদাহরণগুলি ছবি দেওয়া থাকে। যেমন পরিফেরার একটি উদাহরণ হচ্ছে স্পঞ্জ। আমরা বলি স্পঞ্জ, স্পঞ্জ বলতে সকলেই চিনি যে স্পঞ্জের আমরা চিনি সেই স্পঞ্জের কথাই এখানে বলা হচ্ছে, আলাদা কিছু নয়। আমরা সাধারণত বিভিন্ন পারপাসে সেটাকে ব্যবহার করে থাকি, স্নান করার জন্য ব্যবহার করে থাকি, আবার আলাদা করে হয়তো আর্ট অ্যান্ড ক্রাফটের জন্য অনেক ক্ষেত্রে এই স্পঞ্জ ব্যবহার হয়, সোফা বানানোর জন্য ব্যবহার হয়ে থাকে, বিভিন্ন ক্ষেত্রে এই স্পঞ্জের ব্যবহার দেখা যায়। তো সেই স্পঞ্জের কথা এখানে বলা হয়েছে। তো স্বাভাবিকভাবে এই স্পঞ্জ তার যদি দেহ দেখি তাহলে দেখবো যে মূলত এদের দেহ অনিয়তকার, মানে অর্থাৎ আচ্ছা ঠিক আছে, যার অসুবিধা হচ্ছে আমি ক্লাসটা রেকর্ড করছি, আমি রেকর্ডিংটা দিয়ে দেব, লিংক পাঠিয়ে দেব, তোমরা পরে আলাদা করে দেখে নিও। ঠিক আছে, হ্যাঁ, যদি যে জায়গাগুলো বিশেষ করে শুনতে অসুবিধা হচ্ছে বা দেখতে অসুবিধা হচ্ছে সেটা পরে আলাদা করে তুমি ভিডিওটাও দেখে নিতে পারবে চাইলে, আমি সেটা করে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, তো প্রথমে শুরু করেছি পর্ব, বা যেটাকে আমরা বলে থাকি যে ফাইলাম। ঠিক আছে, পর্ব বা যেটা বলা হয় ফাইলাম, ফাইলাম পরিফেরা। তো ফাইলাম পরিফেরা একটা উদাহরণ দিয়েছি স্পঞ্জেস, আমি বলেছি স্পঞ্জ সম্পর্কে, এছাড়াও আরো প্রচুর উদাহরণ রয়েছে। তো এই মুহূর্তে একটা স্পঞ্জ যদি একটা ছবি দেখে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি তার বৈশিষ্ট্য, তাহলে দেখবো যে প্রথমেই এদের দেহ হচ্ছে ছবি থেকে যেটা দেখে বোঝা যায়, আমি হয়তো এখানে একটু ভালো করে এঁকেছি, কিন্তু এমনি যদি একটা স্পঞ্জ আমরা দেখি সাধারণত এরকম দেখাবে। ঠিক আছে, এইরকম দেখায়, এইরকম। তো বলা যেতে পারে যে এরা অপ্রতিসাম্য, অপ্রতিসাম্য, অপ্রতিসাম্য অর্থাৎ এদের নির্দিষ্ট কোনো আকার বা আকৃতি দেখা যায় না। লিখতে পারো পাশে, আমি হয়তো মানে সবটা লিখবো না, যেটা বুঝছো সেটা এখানে লিখে নেবে। অপ্রতিসাম্যর পাশে লিখতে পারো যে অনিয়তকার, অর্থাৎ নির্দিষ্ট কোনো আকার বা আকৃতি এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই না। দ্বিতীয়, আমরা দেখলাম যে এদের নামে একটা বৈশিষ্ট্য আমরা পেয়ে থাকি, অর্থাৎ পোর বিয়ারিং বা ছিদ্রযুক্ত। তো এদের দেহে আমরা সাধারণত দেখব যে অসংখ্য ছিদ্র দেখা যাবে, ছিদ্র দেখা যাবে। ঠিক আছে, এরকম ছোট ছোট অসংখ্য ছিদ্র আমরা পেয়ে থাকি। এই ছিদ্রগুলিকে বলা হচ্ছে অস্টিয়া, অস্টিয়া। এই ছিদ্র বাংলাতেই লিখতে পারো, কোনো অসুবিধা নেই, শুনছো আমি এখানে ইংরেজিতে লিখেছি, বানানটাও ইংরেজিতে আছে অস্টিয়া। তো তোমাদের অসুবিধা না হলে তোমরা এটাও লিখতে পারো, নাহলে বাংলায় স্পেলিং করে লিখতে পারো, কোনো অসুবিধা নেই, অস্টিয়া। তো এই ছিদ্রগুলিকে কি বলছি? অস্টিয়া। তো আমরা যদি একটু দেখি তাহলে এই ছিদ্র অর্থাৎ এই যে অস্টিয়া, অস্টিয়া, এই অস্টিয়া মুক্ত হয় একটি নালিকাতে। ঠিক আছে, নালিকাতে। এবং এই নালিকা দেহের মধ্যে, অর্থাৎ আমি এইখানে যেটা এঁকেছি মাঝখানে একটু বোঝার চেষ্টা করবে যে এর দেহকে যদি এইভাবে কাটা হয়, এইভাবে যদি মাঝ থেকে কাটা হয় তাহলে মাঝখানে ফাঁক হয়ে গেলে যেমন দেখাবে সেটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো আমরা দেখব যে বিশেষ করে এই অস্টিয়া মূলত একটি নালিকার মাধ্যমে দেহে মুক্ত হয়, দেহের মধ্যে মুক্ত হয়। তো এদের দেহে এই নালিকা উপস্থিতি দেখতে পাচ্ছি, ফলে এদের দেহে আমরা সাধারণত নালিকা তন্ত্র দেখব যে গঠিত হয়।
নালিকা তন্ত্র গঠিত হয়। অর্থাৎ এই ছোট ছোট ছিদ্রগুলি একটি নালিকায় মুক্ত হয়, যে নালিকা মূলত শাখা প্রশাখা বিশিষ্ট হয়ে দেহের মধ্যে একটা তন্ত্র গঠন করে, যাকে বলে নালিকা তন্ত্র। তাহলে নালিকা তন্ত্র হচ্ছে এদের বিশেষ বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে নালিকা তন্ত্র, ঠিক আছে, এরা একমাত্র প্রাণী যারা গমনে অক্ষম। এরা একমাত্র প্রাণী যারা গমনে সাধারণত অক্ষম। শুধু তাই নয়, আলোচনা করলে দেখা যাবে যে আমরা বলতে পারি যে এই নালিকার মাধ্যমে সাধারণত বিভিন্ন বলা যেতে পারে, দেখো এরা জলজ, এরা সাধারণত জলজ। আমি এটা শিখিয়েছিলাম তোমাদের সকলকে, মনে করার চেষ্টা করবে যে যত সরল হবে সাধারণত তাদের বাসস্থান, সকলের ক্ষেত্রে না হলেও বেশিরভাগ ক্ষেত্রে এবং সাধারণত সরল প্রকৃতির জীবের বাসস্থান জলজ প্রকৃতির হয়, কারণ তারা জল থেকেই, যেহেতু তাদের দেহে সুনির্দিষ্ট কোনো তন্ত্র সেরকম দেখা যায় না, এদের দেহে তো তন্ত্র কি, এদের কলাই নেই, তো স্বাভাবিকভাবে বুঝতেই পারছো যে সব থেকে সরল। তো এদের সকল উপাদান, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় উপাদান তারা জল থেকেই সংগ্রহ করে থাকে। তো এরা জলজ, সকলেই হচ্ছে বিশেষ করে জলজ, বলা যেতে পারে যে সামুদ্রিক, সামুদ্রিক, ঠিক আছে, এরা সামুদ্রিক, এদের হচ্ছে এরা এদের বাসস্থান। বুঝে এদের দেহে নালিকা তন্ত্র দেখতে পাই কিভাবে না, জল অর্থাৎ এই ওষ্ঠিয়ার মাধ্যমে প্রবেশ করে এবং জলে দ্রবীভূত বিশেষ করে খাদ্য, খাদ্য এবং আদার গ্যাসীয় উপাদান, মানে অন্যান্য গ্যাসীয় উপাদান যেমন অক্সিজেন, খাদ্য, জলে দ্রবীভূত অক্সিজেন, এইগুলোই জলের মাধ্যমে এদের দেহে অস্টিয়া, অস্টিয়ার মাধ্যমে এদের নালিকাতন্ত্রে প্রবেশ করে। নালিকাতন্ত্রে প্রবেশ করার পর স্বাভাবিকভাবে সেটি দেহের বিভিন্ন স্থানে পৌঁছবে। আমরা দেখব যে এই নালিকাতন্ত্রটি আবার মুক্ত হয় দেহের বাইরে একটি বড় ছিদ্র দ্বারা, বড় ছিদ্র দ্বারা। এই বড় ছিদ্রকে বলা হয় অস্কিউলাম, বড় ছিদ্রটিকে বলা হচ্ছে অস্কিউলাম। তাহলে জল এবং জলে দ্রবীভূত খাদ্য বা গ্যাসীয় উপাদান সাধারণত এই অস্টিয়া বা ছিদ্রের মাধ্যমে, সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রের মাধ্যমে, দেহতলে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র যাকে বলে অস্টিয়া, তার মাধ্যমে প্রবেশ করে নালিকাতন্ত্রের মধ্যে সারা দেহে পরিবাহিত হয় এবং শুধু তাই নয়, এটি মুক্ত হয়। এই নালিকাতন্ত্রটি একটি বড় ছিদ্রের মাধ্যমে মুক্ত হয়, যেটা বুঝছো সেটা লিখবে। নালিকাতন্ত্র বড় ছিদ্রের মাধ্যমে দেহের বাইরে মুক্ত হয়, সেই বড় ছিদ্রটাকে বলা হচ্ছে অস্কিউলাম। তাহলে দুটো জিনিস জানলাম, এক হচ্ছে অস্টিয়া, এক হচ্ছে অস্কিউলাম, আর তৃতীয় হচ্ছে নালিকাতন্ত্র। শুধু তাই নয়, এদের এই নলের, এই যে নালিকাতন্ত্রে বা নলের মধ্যে, দেহ নলের মধ্যে সাধারণত দেখা যাবে যে বিশেষ ধরনের কোষ আমরা পেয়ে থাকি, বিশেষ ধরনের কোষ। এই কোষগুলিকে বলা হয় কোয়ানোসাইট, কোয়ানোসাইট কোষ, কোয়ানোসাইট। এই কোয়ানোসাইট কোষগুলি হচ্ছে ফ্লাজেলা যুক্ত কোষ। ফ্লাজেলা, ফ্লাজেলা কি সেটা আমরা পরে আমাদের সুযোগ রয়েছে আলোচনা করার, আমরা নিশ্চয়ই আলোচনা করব ফ্লাজেলা কি। আপাতত যেটুকু জানছি সেটাই ভালো করে জানার চেষ্টা করব, যে এদের নালিকার প্রাচীর গাত্রে, আমরা বলতে পারি নালিকার প্রাচীর গাত্রে, মানে দেখো ভালো করে বোঝার চেষ্টা করবে যে কি বলতে চেয়েছে। বলতে চেয়েছে যে এদের এই যদি নলটাকে একটু বড় করে যদি আঁকি বা আঁকার চেষ্টা করি, তাহলে ধরে নাও এই হচ্ছে নল, তো এই নালিকার প্রাচীর গাত্রে এরকম কোষ থাকে, এই কোষগুলি এরকম ফ্লাজেলা যুক্ত হয়ে থাকে, ঠিক আছে, ফ্লাজেলা যুক্ত হয়ে থাকে। এই কোষগুলিকে বলা হচ্ছে কোয়ানোসাইট কোষ, বা এই কোষগুলিকে বলা হচ্ছে ফ্লাজেলা যুক্ত কোষ। সাধারণত এই ফ্লাজেলার বিচলন, ফ্লাজেলা সাধারণত চলন বা গমনে সাহায্য করে। ফ্লাজেলা হচ্ছে চলন, মানে গমন অঙ্গ, এবং বলতে পারো চলন গমনে সাহায্য করে ফ্লাজেলা। আলাদা করে লিখে রাখতে পারো ফ্লাজেলা কি। ফ্লাজেলা হলো গমন অঙ্গ। আশা করছি মোটামুটি সকলেই জানো, কারণ এর পূর্বে যখন প্রোটিস্টা আলোচনা করেছি, প্রোটিস্টা আলোচনা করতে গিয়ে আমরা দেখেছি যে প্রোটিস্টার অন্তর্গত প্রাণীদের গমন অঙ্গ যেমন সিলিয়া বা ফ্লাজেলা দেখা যায়, ফলে অসুবিধা হওয়ার কথা নয়। তো এই ফ্লাজেলা হচ্ছে গমন অঙ্গ,
যেটি মূলত আমরা বলতে পারি যে চলন ও গমনে সাহায্য করে, চলন ও গমনে সাহায্য করে, গমন হচ্ছে তার প্রধান কাজ। ঠিক আছে, তো এই ফ্ল্যাজেলা যুক্ত কোষগুলি সাধারণত আমরা দেখব যে এদের দেহে উপস্থিত। একটু বলে রাখি, আমাদের ক্লাস 9-এ শুধুমাত্র এই কোয়ানোসাইট কোষ সম্পর্কে আমরা আলোচনা করি, কিন্তু আমরা প্রথমেই দেখেছি যে এদের দেহ মূলত কিছু ধরনের কোষ নিয়ে গঠিত। অর্থাৎ মাথায় রাখবে যে কোয়ানোসাইট কোষ ছাড়াও আরো বিভিন্ন ধরনের কোষ এদের দেহে পেয়ে থাকি, কিন্তু এদের দেহে কোষের সমন্বয়ে কলাতন্ত্র গঠিত হয় না। অর্থাৎ সংগঠন মানে কোষীয় সংগঠন দেখা যায় না, বা কোষীয় মানে বিভিন্ন ধরনের কোষগুলি সমষ্টি কখনো কলা গঠন করে না। এই আলাদা আলাদা ধরনের কোষ নিয়েই গঠিত। যেমন এক প্রকার কোষ হচ্ছে কোয়ানোসাইট কোষ, যেটি ফ্ল্যাজেলা যুক্ত কোষ, যেটা বিশেষ ভূমিকা পালন করে। অর্থাৎ এই নালিকাতন্ত্রের মধ্যে এই কোয়ানোসাইট কোষ থাকে। তাহলে বুঝতেই পারছো যে এর কাজ হচ্ছে যে ফ্ল্যাজেলার বিচলন ঘটিয়ে সাধারণত এইগুলি মূলত জলকে দেহের ভেতরে জলকে পরিচালনা করতে সাহায্য করে, দেহের ভেতরে জলকে পরিচালনা করতে সাহায্য করে। আমি এই অংশটা একটু এখানে বড় করে দেখানোর চেষ্টা করেছি, তো এদের বৈশিষ্ট্য বলতে প্রথমে নামেই এদের বৈশিষ্ট্য রয়েছে, দেখতে পাচ্ছি কি দেহে অসংখ্য ছিদ্র, পোর বিয়ারিং মানে ছিদ্রযুক্ত বলা যেতে পারে, ছিদ্রযুক্ত প্রাণীদের বলা হয়। ঠিক আছে, যুক্ত প্রাণীদের বলা হয়। আমরা বলতে পারি দেহে নালিকাতন্ত্র রয়েছে। কেন বলতে পারি? কারণ এদের দেহে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রগুলি নালিকাতে মুক্ত হয়, এই নালিকাগুলি মিলিত হয়ে বড় ছিদ্রে মুক্ত হয়, যাকে বলে অস্কিউলাম। তাহলে এটাও একটা বৈশিষ্ট্য মাথায় রাখবে, অস্টিয়া এবং অস্কিউলাম। আর নালিকাতন্ত্র, অপরদিকে অপ্রতিসাম্যতা দেখা যায়, অর্থাৎ দেহের কোনো নির্দিষ্ট আকার বা আকৃতি আমরা দেখতে পাই না, এবং এরা গমনে অক্ষম। এরা গমনে অক্ষম, কিন্তু এদের দেহে বিভিন্ন কোষ রয়েছে, সেই কোষগুলি কিন্তু ফ্ল্যাজেলা যুক্ত, এটা মাথায় রাখবে। অপরদিকে এরা জলজ এবং সামুদ্রিক প্রকৃতির হয়ে থাকে। আচ্ছা, আরো কিছু বৈশিষ্ট্য আমি বলেছিলাম যে দেখো কি আলোচনা করা হয়, মাথায় রাখবে একটু, এইটা মাথায় রেখে বৈশিষ্ট্যগুলো পড়তে হয়, বারবার বলা হচ্ছে, ওই জন্য পড়ার সময় এই জিনিসগুলো একটু মাথায় রাখা দরকার আছে, বিশেষ করে মুখস্থ করার সময়। এক হচ্ছে আমরা দেখবে যে এর বাসস্থান আলোচনা করি, আমি বলেছিলাম আগের দিন বাসস্থান আলোচনা করি। দ্বিতীয়, কোষীয় সংগঠনের স্তর বা জটিলতা, কোষীয় জটিলতা আলোচনা করি, আলোচনা করে থাকি, করেছি। কোষ, এক মিনিট জাস্ট একটু ওয়েট করবে, জাস্ট এক সেকেন্ড। হ্যাঁ, তো এই হচ্ছে আমরা বলতে পারি কোষীয় জটিলতা। কোষীয় জটিলতা প্রথমেই বলা হয়েছে যে কলাতন্ত্র বিহীন, তো এটাও তো একটা বৈশিষ্ট্য অবশ্যই, কলাতন্ত্র বিহীন। কলাতন্ত্র বিহীন বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ এদের দেহে স্বাভাবিকভাবে আমরা দেখব যে শুধুমাত্র কিছু কোষ নিয়ে গঠিত, অর্থাৎ কোষীয় সংগঠনের স্তর দেখা যায়, কিন্তু কলাতন্ত্র যুক্ত নয়, কলা গঠিত হয় না, তো এটাও আমরা দেখেছি। এছাড়া দেখো আর কি বলতে পারি, এমনি বলতে পারি, আমরা বলতে পারি এরা ডিপ্লোব্লাস্টিক, এমনি বলা যেতে পারে যে এরা ডিপ্লোব্লাস্টিক। অর্থাৎ প্রাণী জগতে স্বাভাবিকভাবে জাম স্তরের ভিত্তিতে আমরা দুটোই প্রকারভেদ দেখতে পাই, তাই না? এক হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক, আর দ্বিতীয় হচ্ছে বিশেষ করে বলা যেতে পারে যে ট্রিপ্লোব্লাস্টিক। তো আমরা যখন ভাগ করেছি তখন দেখতে পেয়েছি যে ডিপ্লোব্লাস্টিক কারা, নিডারিয়া, টিনোফোরা, আর বাকি সকলেই হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক। তো বুঝতে হবে যে পরিফেরা
এরাও কিন্তু ডিপ্লোব্লাস্টিক, অর্থাৎ দুটি জার্ম স্তর নিয়ে গঠিত। দুটি জার্ম স্তর নিয়ে গঠিত, যার জন্য এদের দেহের মানে বাইরে দুটো স্তর আমরা দেখব, দুটো স্তর। এরা দ্বিস্তরীয় হয়ে থাকে। দেহের বাইরে দুটো স্তর, বাইরে দুটো স্তর দেখা যায়। অর্থাৎ এদের দেহের বাইরের যে মানে দেহের বাইরে বলতে দেহের মধ্যে দুটি স্তর দেখব, কারণ এরা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, দুটি স্তর, দ্বিস্তরীয়। এবং এই দুটি স্তরের মাঝখানে সাধারণত জেলি জাতীয় পদার্থ দেখতে পাই, জেলি জাতীয় পদার্থ দেখা যায়। জেলি জাতীয় পদার্থ তাকে মেসেনকাইম বলে, মেসেনকাইম। জেলি জাতীয় পদার্থ তাকে মেসেনকাইম বলা হয়, মাথায় রাখবে। এই জায়গায় দেহের যে দুটি স্তর, তার মধ্যে জেলি জাতীয় পদার্থ তাকে মেসেনকাইম বলা হয়। ঠিক আছে, এইবার আর কি বলতে পারি? সিলম বিহীন বলতে পারি, কারণ অবশ্যই সিলম থাকবে না। সিলম বিহীন বলতে পারি, খুব ভালো কথা। তো এগুলো তো অবশ্যই আমরা আলোচনা করে থাকি, এগুলোও বলা যেতে পারে, বা হয়তো পড়ার সময় এগুলো একটু মনে করার চেষ্টা করতে হয়, কারণ এরা ডিপ্লোব্লাস্টিক, না লেখা থাকলেও আমরা ওই ছকের সাহায্যে এটা বলতে পারবো। এরা সিলম বিহীন, এটা ছকের সাহায্যে বলতে পারবো। কেন মনে করার দরকার? কারণ আজকে হয়তো একটা প্রশ্ন দিল, নিম্নলিখিত কোন প্রাণী ট্রিপ্লোব্লাস্টিক। তো আমাকে তো জানতে হবে যে পরিফেরা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। আমি যেমন জানছি যে প্ল্যাটিহেলমিনথেস থেকে সকলেই হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক, সেরকম একইভাবে এটাও জানা দরকার যে প্ল্যাটিহেলমিনথেসের পূর্বে নিডারিয়া, টিনোফোরা এবং পরিফেরা এরা ডিপ্লোব্লাস্টিক। তবে আমার প্রশ্নের উত্তর দিতে সুবিধা হবে। তো এইটা স্বাভাবিকভাবে মাথায় রেখে পড়তে হয়। বা আমি যেটা তোমাদের এই মুহূর্তে আলোচনা করলাম, সেটা শুধুমাত্র তোমাদের পড়ার পদ্ধতিটা বললাম, যে তুমি যখন কোনো বৈশিষ্ট্য, দেখো মুখস্থ অবশ্যই করতে হবে, আমি বারবার বলছি, এখানে অন্য কোনো উপায় নেই। এই বৈশিষ্ট্যগুলো যেভাবে হয়তো পয়েন্ট দিয়ে বইয়ে লেখা রয়েছে বা নোটে লেখা থাকবে, সেগুলো আমাদের অবশ্যই মুখস্থ করতে হয়, কিন্তু মুখস্থ করার পূর্বে যতটুকু বোঝা সম্ভব চেষ্টা করতে হবে সেটা বোঝার। তো যখন নিজে বুঝবো বা বোঝার চেষ্টা করব বা বাড়িতে পড়বো, তখন স্বাভাবিকভাবে বলতে পারো যে এটা হচ্ছে পড়ার পদ্ধতি। আমি আগের দিন বলেছি যে যখন আমি বৈশিষ্ট্যগুলো পড়বো, তখন মাথায় রাখবো যে কি কি জিনিসগুলো সাধারণত আলোচনা হয়। তো এক হচ্ছে বাসস্থান, দ্বিতীয় হচ্ছে কোষীয় সংগঠনের স্তর মানে তার জটিলতা, তৃতীয় হচ্ছে আমরা দেখব যে বিশেষ করে এর পুষ্টির প্রক্রিয়া। তো পুষ্টির প্রক্রিয়া, দেখো এখানে আলাদা করে যদি এদের পুষ্টি সম্পর্কে আলোচনা করি, তো এরা প্রাণী, এদের ক্ষেত্রে হলোজৈক পুষ্টি দেখা যায়, তো ফলে আলাদা করে হয়তো আলোচনা করার দরকার নেই। হলোজৈক বা আমরা বলতে পারি এদের ক্ষেত্রে যে পুষ্টি প্রক্রিয়া আমরা দেখবো সেটা হচ্ছে হেটারোট্রপিক, ঠিক আছে, বা যেটাকে বলা হয় পরভোজী পুষ্টির প্রক্রিয়া। অবশ্যই পরভোজী তো অবশ্যই, কারণ নিজের খাদ্য এরা নিজে উৎপন্ন করতে পারে না। অপরদিকে এদের পুষ্টির প্রক্রিয়াকে হলোজৈক, প্রাণীর পুষ্টির প্রক্রিয়াকে হলোজৈক বলে। আমি পরে আলোচনা করছি, পরে এটা আলাদা করে আলোচনা করছি যে হলোজৈক, কিন্তু মাথায় রাখবে বা দরকার পড়লে আলাদা করে লিখে রাখবে যে প্রাণীর পুষ্টির প্রক্রিয়াকেই হলোজৈক পুষ্টির প্রক্রিয়া বলে। আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি হলোজৈক পুষ্টির প্রক্রিয়া কি। হলোজৈক পুষ্টির প্রক্রিয়া হচ্ছে যে প্রক্রিয়ায় জীব বা প্রাণী সম্পূর্ণ খাদ্য গ্রহণ করে, জটিল এবং সম্পূর্ণ খাদ্য গ্রহণ করে। লিখে রাখতে পারো, হলোজৈক পুষ্টির প্রক্রিয়া হচ্ছে সম্পূর্ণ খাদ্য গ্রহণ করার প্রক্রিয়া, ঠিক আছে, এবার সম্পূর্ণ খাদ্য বলতে আমরা সাধারণত অপরিপাকজাত সম্পূর্ণ খাদ্য গ্রহণ করি এবং আমাদের দেহের মধ্যে পরিপাক হয়, এটাই। শুধু হলোজৈক মানে শুধু আবার এটা নয় যে সম্পূর্ণ খাদ্য সে এটা ভেবো না যে একসাথে সব খাওয়াকে সম্পূর্ণ খাদ্য গ্রহণ করা বোঝাচ্ছে না।
একসাথে সব খাওয়া ব্যাপারটা বোঝাচ্ছে না, এটা বলতে চেয়েছে যে আমরা পুরো জটিল খাদ্যবস্তু গ্রহণ করে থাকি, সম্পূর্ণ খাদ্য বলতে জটিল খাদ্যবস্তু গ্রহণ করে থাকি, এবং সাধারণত আমরা দেখবো যে দেহের ভেতরে উৎসেচকের সাহায্যে তার পরিপাক, অর্থাৎ সেটি সরল খাদ্যবস্তুতে ভেঙে যায়, সরল খাদ্যবস্তুতে সেটি স্বাভাবিকভাবে ভেঙে যায়। ঠিক আছে, একেই বলছে ফলজৈিক পুষ্টির প্রক্রিয়া। তো আলাদা করে পুষ্টি এখানে এদের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে দেখো এদের সুনির্দিষ্ট কোনো সেরকম পরিপাকতন্ত্র নেই। তো এদের পুষ্টি কিভাবে সম্পন্ন হয় না, জলের সাহায্যে খাদ্য দেহের মধ্যে গ্রহণ করে, সেই খাদ্যবস্তু তারা তাদের দেহ কোষগুলি শোষণ করে নেয়। তো সুনির্দিষ্ট কোনো পরিপাকতন্ত্র যেহেতু নেই, ফলে আলাদা করে হয়তো এখানে আর পুষ্টি সম্পর্কে বিশেষ কিছু বলার প্রয়োজন নেই। বলছে এছাড়া আমি বলেছিলাম যে জননের প্রক্রিয়াটাও আমরা অনেক ক্ষেত্রে আলোচনা করি। তো কিছু কিছু ক্ষেত্রে দেখবে লেখা থাকবে যে এদের ক্ষেত্রে অযৌন জনন দেখা যায়, অযৌন জনন দেখা যায়, অযৌন জনন যেমন গেমিউল উৎপাদনের মাধ্যমে, গেমিউল উৎপাদনের মাধ্যমে। এবার দেখো আমি খুব গভীরে এই মুহূর্তে গেমিউল উৎপাদন কি সেটা আলোচনা করতে ইচ্ছুক নই বা আলোচনা করব না, কারণ সেটা বুঝতে হয়তো অসুবিধা হবে। গেমিউল উৎপাদন লিখে রাখতে পারো, গেমিউল উৎপাদনের মাধ্যমে। এবার প্রশ্ন হচ্ছে, অনেকে জিজ্ঞেস করবে অযৌন জনন কি। অযৌন জনন আমি হয়তো পূর্বে আলোচনা করেছি সকলের সঙ্গে, অযৌন জনন কি আরেকবার বলে দিচ্ছি। না, অযৌন জনন হচ্ছে বিশেষ করে যে প্রক্রিয়ায় গ্যামেট উৎপন্ন হয় না এবং গ্যামেটের মিলন ছাড়াই অপত্য সৃষ্টি হয়, যে প্রক্রিয়ায়, যে প্রক্রিয়ায় গ্যামেট প্রক্রিয়ায় গ্যামেট গ্যামেট উৎপন্ন হয় না, উৎপন্ন হয় না এবং গ্যামেটের মিলন ছাড়াই, গ্যামেটের মিলন ছাড়াই অপত্য সৃষ্টি হয়, মিলন ছাড়াই অপত্য সৃষ্টি হয়। ঠিক আছে, অপত্য সৃষ্টি হয়, তাকে বলছে অযৌন জনন। তো এদের ক্ষেত্রে মূলত আমরা কি দেখতে পাই, অযৌন জনন। আবার যৌন জননও দেখা যায়, এমন নয় যে দেখা যায় না, ফলে লিখে রাখতে পারি যে উভয় যৌন জনন এবং অযৌন জননের মাধ্যমে, সরি যৌন জনন লেখার দরকার নেই, তুমি অযৌন জননটাই জেনে রাখো, এবং অযৌন জনন কিসের মাধ্যমে, গেমুল উৎপাদনের মাধ্যমে। গেমুলটা আমি পরে আলোচনা করব যখন সুযোগ হবে, আপাতত এটা একটু মুখস্থ করতেই হবে। ঠিক আছে, তো এই হচ্ছে পরিফেরার বৈশিষ্ট্য। দেখো আমি আবার বলছি, অনেকের মনে হবে যে এটা স্যার বেশি জটিল, হতেই পারে, কারণ আমি বুঝিয়ে বুঝিয়ে প্রতিটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু একটু ভাববে যে যদি আমি শুধু বৈশিষ্ট্যগুলো বই থেকে বা নোট থেকে মুখস্থ করতে যাই, তখন আমার মাথায় প্রশ্ন আসবে যে এটা কি ওটা কি। তো সে তার ব্যাখ্যা এখানে পুরোটা রয়েছে, এবং এটা সকলকে এটা উপদেশ দেওয়া হচ্ছে যে পড়ার সময়ও চেষ্টা করতে হবে এইভাবে নিজে বিষয়টাকে তৈরি করার, তাহলে সকলের দেখবে সুবিধা হবে। হ্যাঁ, এর মধ্যে অনেক জিনিস এখনো বাকি থাকছে, যেটা হয়তো আমাদের পরে যখন সুযোগ হবে আমরা তার ব্যাখ্যা আলোচনা করব। কিন্তু যতটুকু এর মধ্যে রয়েছে আমি বলবো যে সেইটুকু ভালো করে এইভাবে তৈরি করতে। তো এটা জাস্ট পদ্ধতি দেখানো হয়েছে যে তোমরা কি করে পড়বে, পড়ে মুখস্থ করবে, মুখস্থ করে কিভাবে মনে রাখবে। ঠিক আছে, আর এর পরবর্তী পর্বটা আমরা আলোচনা করব আজকে, সেটা হচ্ছে নিডারিয়া। ঠিক আছে, নিডারিয়া হয়ে গেছে, আশা করছি হয়ে গেছে। কারো যদি না হয়ে গিয়ে থাকে তাহলে সে বলবে হয়নি, আর হয়ে গেছে ঠিক আছে। কারো এমন বাকি আছে যে হয়নি? ঠিক আছে, তাহলে আমরা এগোতে পারি। আজকের মতো পর্ব নিডারিয়াটা একটু আলোচনা করব, পরের দিন আবার পরবর্তী পর্বগুলো আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, আজকে প্রথম দিন একটু অনলাইন ক্লাসে সেটিং করতে করতেই সময় চলে গেছে, আমার আবার একটা ক্লাস রয়েছে, ফলে আমি হয়তো নিডারিয়ার পর এই মুহূর্তে মানে আজকে আর আলোচনা এগিয়ে নিয়ে যেতে পারবো না। তো নেক্সট ক্লাসে আমরা পরবর্তী যে পর্বগুলি সেগুলি চেষ্টা করব আলোচনা করে নেওয়ার। ঠিক আছে, একটু মুছছি।
আচ্ছা, পর্ব নিডারিয়া। এই নিডারিয়া এদের আরো বিভিন্ন নামে এরা পরিচিত। যেমন নিডারিয়া এদের বলা হয়, ঠিক একইভাবে এদেরকে সিলেন্টেরাটা বা মানে সিলেন্টারেট তো বলা হয়। সিলেন্টারেটও বলা হয়, ঠিক আছে। নিডারিয়া অথবা সিলেন্টারেট, তার মানে এদেরকে আমরা সিলেন্টেরাটাও বলতে পারি। আমি ওই যে বলেছি যে প্রথমে আমরা নামটা অনুসন্ধান করার চেষ্টা করব, নামেই আমরা প্রথমে বৈশিষ্ট্য পাবো। তার আগে একটা উদাহরণ দিই। একটি উদাহরণ হচ্ছে হাইড্রা। আরো উদাহরণ হয়, তো স্বাভাবিকভাবে এই মুহূর্তে একটি উদাহরণ ভালো করে বোঝার চেষ্টা করব এবং পাশাপাশি আরো উদাহরণ বই থেকে পড়ে অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করব এবং মুখস্থ করে মনে রাখার চেষ্টা করব। কিন্তু আপাতত একটা যেটা মানে যেটাকে ধরে বোঝার দরকার আছে সেইটা নিয়েই এগোবো। তো বলছে যে নিডারিয়া বা সিলেন্টারেটা, তো কেন বলা হচ্ছে নিডারিয়া? বলছে এদের দেহে বলতে এদের দেহে কোর্সিকা দেখা যায়, কোর্সিকা, ঠিক আছে। আর এদের কোর্সিকাতে বিশেষ ধরনের কোষ পাবো, বিশেষ কোষ দেখা যাবে। এই বিশেষ ধরনের কোষকে বলা হচ্ছে নিডোব্লাস্ট কোষ। নিডোব্লাস্ট কোষ। এই নিডোব্লাস্ট কোষ বিশেষ কেন না, আমরা বলতে পারি যে এই নিডোব্লাস্ট কোষের মধ্যে এক প্রকার ধ্বংসক পদার্থ থাকে, ঠিক আছে। ধ্বংসক পদার্থ আমরা পেয়ে থাকি, ধ্বংসক পদার্থ পেয়ে থাকি। একে বলে নিমাটোসিস্ট। নিমাটোসিস্ট মূলত এই নিমাটোসিস্ট এর কাজ হচ্ছে এই ধ্বংসক পদার্থ নিঃসরণ করে এবং খাদ্য সংগ্রহ করতে সাহায্য করে। খাদ্য সংগ্রহ করতে সাহায্য করে এবং আত্মরক্ষার জন্য ব্যবহার হয়। আত্মরক্ষার জন্য ব্যবহার হয়, ঠিক আছে। আত্মরক্ষার জন্য ব্যবহার হয়ে থাকে। তাহলে এই নিডোব্লাস্ট নামক কোষের উপস্থিতির জন্য এদের নাম কি? এদের নাম দেওয়া হয়েছে নিডারিয়া। এদের নাম দেওয়া হয়েছে নিডারিয়া। এদের আরো একটা নাম দেখতে পাচ্ছি, সিলেন্টেরাটা বা সিলেন্টারেট। কেন বলা হয় না, এদের দেহে অসম্পূর্ণ আমরা বলে থাকি যে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, ঠিক আছে। ভাস্কিউলার গহ্বর অসম্পূর্ণ এই অসম্পূর্ণ গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা যাকে আমরা বলে থাকি গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, এই অসম্পূর্ণ গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি একেই বলে সিলেন্টেরন। তাহলে এদের দেহে অসম্পূর্ণ গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর দেখা যায়, অসম্পূর্ণ প্রকৃতির আর এই অসম্পূর্ণ গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরকেই বলা হয় সিলেন্টেরন। তাই জন্য এদের নাম হচ্ছে সিলেন্টেরাটা। এবার প্রশ্ন হচ্ছে, স্যার অসম্পূর্ণ গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বলতে কি বোঝায়? শুনবে, একটা হাইড্রা যদি একটু কল্পনা করে দেখি, তাহলে মূলত এইরকম দেখাবে। অনেকেই হয়তো ছবিতে দেখেছো বা সামনে বই থাকলে হয়তো দেখতে পাবে এইরকম।
তো প্রথমেই বলি, দেখতে পাচ্ছি যে কোর্সিকা, কোর্সিকা। তো এই কোর্সিকাতে কি দেখব, এক বিশেষ ধরনের কোষ যাকে বলে নিডোব্লাস্ট কোষ। আর এই নিডোব্লাস্ট কোষের মধ্যে এক প্রকার দংশক পদার্থ থাকে যাকে বলে নিমাটোসিস। সেটা বুঝলাম, কাজ বুঝেছি, ঠিক আছে, কাজটা অবশ্যই বুঝতে পেরেছি। বলছে এদের যদি আলাদা করে দেখি তাহলে এদের একটি মুখ ছিদ্র দেখতে পাবো। মুখ ছিদ্র অর্থাৎ যার সাহায্যে এরা খাদ্য গ্রহণ করে। এবার দেখো, জটিল জীবের ক্ষেত্রে বা উন্নত জীবের ক্ষেত্রে আমরা সাধারণত দেখবো যে একটি মুখ ছিদ্র থাকে, যার সাহায্যে সাধারণত বলা যেতে পারে যে খাদ্য গৃহীত হয়, খাদ্য গৃহীত হয়, এটা আশা করছি বুঝতে পারছি। আর অপরদিকে আরেকটি ছিদ্র থাকে যাকে মূলত আমরা পায়ু ছিদ্র বলে থাকি, পায়ু ছিদ্র বলে থাকি, এবং যার সাহায্যে অপাচ্য খাদ্যবস্তু বহিষ্কৃত হয়, বহিষ্করণ হয়ে থাকে, বহিষ্করণ, ঠিক আছে, বহিষ্করণ হয়ে থাকে। এটা আশা করছি আমরা বুঝতে পারছি, বহিষ্করণ হয়ে থাকে। কিন্তু এদের ক্ষেত্রে এই মুখ ছিদ্র দেখা যাচ্ছে, কিন্তু এদের ক্ষেত্রে কোনো সেরকম পায়ু ছিদ্র নেই, অর্থাৎ এদের মুখ ছিদ্র পায়ু ছিদ্র এক, ফলে এর জন্য বলা হচ্ছে যে অসম্পূর্ণ। এদের দেহ গহ্বরটা কি না, এটা অসম্পূর্ণ প্রকৃতির দেহ গহ্বর। এটা হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার। দেখো, গ্যাস্ট্রো কথাটা অনেকেই হয়তো জানো, গ্যাস্ট্রো সাধারণত পেটের গোলমাল হলেই বলি গ্যাস্ট্রো। তো এটাই বোঝাচ্ছে যে এদের পরিপাক যে নালী, এটা তো পরিপাক নালী। তো এদের পরিপাক নালীটা হচ্ছে অসম্পূর্ণ প্রকৃতির, অর্থাৎ এদের মুখ ছিদ্র আর বলতে পারি যে পায়ু ছিদ্র, পায়ু ছিদ্র একই। আর যেহেতু অসম্পূর্ণ গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি এই গহ্বরটা, খাদ্য গহ্বরটা, তাই একে বলছে সিলেন্টেরন। তাই জন্য বলছে এইটাকেই বলা হচ্ছে সিলেন্টেরন, সিলেন্টেরন, ঠিক আছে। তো এছাড়া আর কি বৈশিষ্ট্য, একটু ছকটা মনে করবে। এদের সাধারণত প্রতিসাম্যতা দেখা যায়, প্রতিসাম্যতা হচ্ছে রেডিয়াল সিমেট্রি দেখতে পাই, মানে অরীয় ভাবে এরা প্রতিসাম্য, অরীয় ভাবে এরা প্রতিসাম্য, এটা মনে করবে ছকটা। এছাড়া ছক থেকে আরো কিছু বৈশিষ্ট্য আমরা বিশ্লেষণ করতে পারি। যেমন ছকটা যদি মনে করার চেষ্টা করি তাহলে দেখবো ছকে ছিল এরা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, এরা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। আর কি বলা যেতে পারে, এরা হচ্ছে সিলমবিহীন, অবশ্যই সিলম নেই, সিলমবিহীন। এবার দেখবে যে আরো কিছু যদি বৈশিষ্ট্য লেখা থাকে তাহলে স্বাভাবিকভাবে, দেখো পুষ্টির প্রক্রিয়ার আলোচনা করার প্রয়োজন নেই, পুষ্টির প্রক্রিয়া আর আলোচনা করার বিশেষ প্রয়োজন নেই, কারণ বুঝতেই পারছি যে এরা মুখ ছিদ্রের মাধ্যমে খাদ্য গ্রহণ করে থাকে এবং এই ছিদ্রের মাধ্যমেই সাধারণত আবার বহিষ্করণও হয়। তো এটা বোঝা যাচ্ছে। তো স্বাভাবিকভাবে এরা সরল প্রকৃতির জীব। আমরা বলতে পারি যে এদের সুনির্দিষ্ট কোনো যেমন পরিপাকতন্ত্র দেখা যাচ্ছে না, অসম্পূর্ণ খাদ্য গহ্বর দেখা যাচ্ছে, ঠিক একইভাবে আমরা বলতে পারি যে সুনির্দিষ্ট কোনো রেচনতন্ত্র নেই, সুনির্দিষ্ট কোনো আলাদা বলা যেতে পারে যে সংমোহন তন্ত্র নেই, স্নায়ুতন্ত্র নেই। ফলে যেহেতু নেই, ওই জন্য আলাদা করে বলতে পারে যে বিশেষ বৈশিষ্ট্যের কোনো উপস্থিতি সেইভাবে দেখা যায় না বলে হয়তো আলোচনা করার প্রয়োজন নেই, ঠিক আছে, নেই। তো যেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি সেগুলো গুরুত্বপূর্ণ মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস অবশ্যই দেখে নেব, সেটা হচ্ছে যে জনন, জননটা আমি বারবার বলেছি যে আমরা প্রতিটি জীবের ক্ষেত্রে জননের যে বৈশিষ্ট্য, তার যে বৈশিষ্ট্য সেটা আলোচনা করার চেষ্টা করি। তো মূলত আমরা দেখবো যে অযৌন জননের মাধ্যমে এরা জনন সম্পন্ন করে, অযৌন জননের মাধ্যমে এরা জনন সম্পন্ন করে। অযৌন জনন যেমন বলা যেতে পারে যে এরা কোরকোদগম, কোরক, এদের দেহে কোরক দেখা যাচ্ছে, এটা হচ্ছে কোরক, কোরক বা একে আমরা বলি বার্ড, ঠিক আছে। তো আমরা পরে আলাদা করে বোঝার চেষ্টা করব যে কোরকোদগম যে জননের প্রক্রিয়া সেটা কি, কোরকোদগমের মাধ্যমে অযৌন জননের যে প্রক্রিয়া সেটা কি প্রক্রিয়া, সেটা যখন জনন আলোচনা করার সুযোগ হবে, অযৌন জনন, বিভিন্ন প্রকারের অযৌন জনন আলোচনা করার সুযোগ হবে, তখন বুঝবো। এখন বোঝার দরকার নেই, এখন শুধু এটুকু মাথায় রাখবে যে এদের মূলত অযৌন জনন দেখা যায়, অযৌন জনন, এবং আমরা বলতে পারি যে অযৌন জননের পাশাপাশি আমরা দেখবো এদের যৌন জননও দেখতে পাই কিন্তু,
ঠিক আছে, এটা কিন্তু একটু মাথায় রাখবে। তাহলে অবশ্যই লিখে রাখবে যে উভয় অযৌন এবং যৌন জনন দেখা যায়। এবার অযৌন জনন কিসের মাধ্যমে দেখা যায়? কোরক সৃষ্টির মাধ্যমে, কোরক সৃষ্টির মাধ্যমে, কোরক সৃষ্টির মাধ্যমে। এখানে আরেকটা জিনিস অবশ্যই একটু উল্লেখ করে দেব, সেটা হলো যে এই এদের যেহেতু উভয় যৌন এবং অযৌন জনন দেখতে পাই, তাহলে এদের জীবন দশায় আমরা যৌন জনন, যৌন এবং অযৌন জনন দশার, অযৌন জনন দশার পর্যায়ক্রমিক পর্যায়ক্রমিক আবর্তন দেখতে পাই, আবর্তন দেখতে পাই। এবং এই অযৌন জনন দশার এবং যৌন জনন দশার পর্যায়ক্রমিক আবর্তনকে মেটাজেনেসিস বলে, মেটাজেনেসিস বলে। এখানে এদের যৌন জনন দশাকে মূলত পলিপ বলা হয়, পলিপ দশা। আর অযৌন জনন দশাকে মেডুসা দশা